প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের বাক্য আগেই বলেছি রক্তে ধোয়া। আমাদের এই বর্ণমালা এবং অক্ষর হলো আমাদের অহংকার এবং আমাদের গর্বের পাটাতন। আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে একীভূত হয়ে জীবনকে প্রবাহিত করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা। বাংলায় কথা বলবার জন্য আমাদের আকুতির কোনো শেষ নেই। আমাদের সব সংগ্রামে, বিজয়ে, বিপ্লবে আমরা বাংলায় কথা বলি, বাংলা মায়ের কথা বলে আমরা শান্তি পাই, আনন্দ বোধ করি। আমাদের আজকের অক্ষরের গল্পের আয়োজনে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় রবি চৌধুরী। রবি, কেমন আছো? ভালো থাকার চেষ্টায় আছি। ভালো থাকার চেষ্টার কারণ কি? একজন সঙ্গীত শিল্পী তো সবসময় খুব আনন্দ, চারিদিকে অস্থির না, কেউ ক্ষমতা চায়, কেউ ক্ষমতা ছেড়ে দিতে চায়। নাম তো রবি, মানে সূর্যের কিরণ। হ্যাঁ, তো রবির গানে 4 দশক ধরে কিরণ ছড়িয়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে। হ্যাঁ, তার আগে তো একটা প্রস্তুতি পর্ব থাকে। আমরা 80-র দশক থেকেই তো রবির গান শুনছি। আমি যখন তারুণ্য করতাম তখনও রবি চৌধুরী সে অনুষ্ঠানে ছিল। আমি চাওয়া পাওয়া করেছি, তরুণ হিসেবে ছিল। এখনো তরুণ। আমরা মনে করি যে প্রতিটি শিল্পী, প্রতিটা কবি, শিল্পী, সাহিত্যিক সবাই অন্তর থেকে তরুণ। মেবি, আই ডোন্ট নো। আচ্ছা রবি, এই যে আমরা দেখেছি যে 80-র দশক, 90 দশকে একজন প্রেমিকা একজন প্রেমিককে কি উপহার দিত, কিংবা প্রেমিক প্রেমিকা কি উপহার দিত? একটা গানের সিডি, রবি চৌধুরী একটা প্রেমের গানের সিডি, একটা ক্যাসেট, তাই না? এগুলো উপহার দিত। মানে আমার অ্যালবামগুলো এরকম ছিল, মানে একটু ভালোবাসা কেন্দ্রিক। হ্যাঁ, প্রেম টেম ব্যাপারটা বেশি থাকতো আর কি। আমার জীবনের প্রথম অ্যালবামের শিরোনাম ছিল প্রেম দাও। তখন একটা ছেলে একটা মেয়েকে যখন পছন্দ করতো, তো আর চিঠি লিখতে হতো না তার। আমার অ্যালবামটা দিয়ে দিলেই কাজ সারা, প্রেম দাও, কাজ শেষ। হ্যাঁ, মানে আবার মেয়েরাও যদি কোনো ছেলেকে পছন্দ করতো, ওই একই জিনিস। আচ্ছা, ওটা দিয়ে তো প্রেম হলো। এটা করতে করতে অ্যালবামটা হিট হয়ে গেল এবং আমি আর রবি চৌধুরী হয়ে গেলাম। তারপরে যখন বিরহ, যখন প্রেমে যখন বিরহ আসলো তখন কোন ক্যাসেট? সেটাও গেয়েছি। সেটাও বিরহের অনেক গান গেয়েছি। হ্যাঁ, বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও। এটা একটু শুনি না। এটা আমার জীবনের প্রথম লেখা, প্রথম সুর। বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও। তুমি সুখে থাকলে আমি সুখে থাকব। বলবো না ভালোবাসা দাও। ও এই গান শোনার পরে তো বিরহের মধ্যে যারা থাকবে তারাও প্রেমে পড়বে। তো রবি চৌধুরী নিজে কয়বার প্রেমে পড়েছেন আপনার? মানে প্রেমে সবসময় পড়ি। একটা ভালো গানের সাথে প্রেম হয়ে যায়, একটা ভালো কবিতার সাথে প্রেম হয়ে যায়। হ্যাঁ, একটা ভালো এক্কা দোক্কা কানামাছি খেলা, তারপরে ছোট্টবেলার সে কথা, ছোট্টবেলার সে কথা, এখানটাও। হ্যাঁ, ওই প্রেম দেওয়ালো মেরি, প্রেম দাও। ছোট্টবেলার সে কথা হয়তো বা ভুলে গেছো, এক্কা দোক্কার কানামাছি খেলা। এই অ্যালবামের গানগুলো সবসময় 90 দশকে সব জায়গায় বাস্তব। আচ্ছা রবি, একজন শিল্পীকে কি এটা কি আপনি বিশ্বাস করেন যে সহজাত, মানে সে জন্মগ্রহণ করে একটা সুর নিয়ে, ভেতরে একটা তার মধ্যে একটা সুর থাকে, পরবর্তীকালে সে শিল্পী হওয়ার একটা অদম্য আগ্রহ তার মধ্যে তৈরি হয়? আর এক ধরনের আছে যে তারা কষ্টে সৃষ্টে অনেক চর্চা করে শিল্পী হয়। আমার মনে হয় রবি চৌধুরী প্রকৃতি জাত, মানে জন্মগতভাবেই শিল্পী। কারণ আমি জন্মগতভাবেই গড গিফটেড, এটা থ্যাঙ্কস টু গড। ভয়েসটা আমাকে দিয়েছে, মানুষ পছন্দ করেছে, এবং সাধনা তো অবশ্যই করতে হবে, মানে নিজেকে ডেভেলপ করতে হবে। ওস্তাদ কে ছিল? ওস্তাদ আমার প্রথম ওস্তাদ চট্টগ্রাম বেতারের দক্ষিণ চট্টগ্রামের, উনি আঞ্চলিক গানের সম্রাট ছিলেন, আহমেদ কবির আজাদ। তারপর উচ্চাঙ্গ সঙ্গীতে আমি তালিম নিয়েছি। উনিও প্রয়াত হয়েছেন কক্সবাজার সঙ্গীতায়তনের আবু বকর সিদ্দিকী। বকর ভাই খুব ভালো মানুষ। হ্যাঁ, উনি এই চর্চাটা উনি
আমি ওই ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীতে গ্র্যাজুয়েশন করেছি ওখানে অনার্স। একজন আধুনিক গানের শিল্পীকে উচ্চাঙ্গ সঙ্গীত যদি তিনি না শেখেন জরুরি, তাহলে তিনি বড় শিল্পী হতে পারবেন? আমি বলি যদি এটা থাকে না, এই জ্ঞানটা থাকলে সব গাওয়া যায়। আমি যেমন আমেরিকাতে এই যে লাস্ট সবগুলো গজল নাইট করে এসেছি, অনেকগুলো। আচ্ছা, সব গজল, নো বাংলা। একটা গজলের একটু শুনি না, ওই ওখানকার একটা গজল। গজল মানে আমার নিজেরই মৌলিক গজল আছে। মৌলিক গজল শুনি। अब कोई मुझे समझाए, करूं तो मैं क्या करूं, कोई दुख देने को आया, कोई दुख सहने को आया। কেউ দুঃখ দিতে আসে, কেউ দুঃখ দিতে আসে, কেউ দুঃখ সইতে আসে, সহ্য করতে আসে। এটাই হলো মূল, না না, এটা মূল থিম। বাংলা গজল কিন্তু প্রথম নজরুল নিয়ে এসেছিলেন, হ্যাঁ তাই না? কখন নজরুল গান করেছেন আপনি? হ্যাঁ, নজরুল গীতে আমি প্রথম হয়েছিলাম যখন আমি 6-এ পড়তাম। মনে আছে এখনো দুটো লাইন? এই গানটা আগে এরকম ছিল, গান গুলি মোর আহত পাখির সম, লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম। ঠিক আছে, সুর কিন্তু ভার্সেরাল সিঙ্গার হলে সব গান গাইতে হবে, সব গান গাইতে হবে। কারণ সে যদি এক ধরনের গান গেয়ে, আমি মনে করি যে ভার্সেলালিটি না থাকলে সিঙ্গারদের ওভাবে, ওই যে আকাশ হারা আমি চাই না তোমায় হারাতে, মানে যে রোগের সে ওষুধ দিতে হয় আর কি। আচ্ছা, ওই গানটা শুনি। আমি যদি এটা একটু শুনি না, একটু এটাই তো, হ্যাঁ, এটা তো গানের অনুষ্ঠান হয়ে যাচ্ছে। আকাশ হারায় নীল, হারায় আলোর দিন, বাগান হারায় ফুল, নদী হারায় কুল, আমি চাই না তোমায় হারাতে, আমার সুখের প্রদীপ নিভাতে। ছবিতে কয়টা গান করেছেন? 70 থেকে 80টার মতো মুভিতে গিয়েছি। 80টার মতো। আচ্ছা, আমাদের চলচ্চিত্রে যখন কণ্ঠ দেয় আমাদের শিল্পীরা কি যোগ্য সম্মানই পায়? এখন পাই, আগে তো একটা কম বাজেট ছিল, এখন তো এখন বাজেট ভালো। এখন আমার হচ্ছে ফিল্মও হচ্ছে না, বাজেট বেড়ে গেছে কিন্তু ফিল্ম হচ্ছে না। আমি নিজেও একটা মানে সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছি। আমার সৌভাগ্য যে আমি ভাগ্যবান যে আমি লেজেন্ড সদ্য গাজী মাজার আনোয়ারের কথায় এবং পুরো স্ক্রিপ্টটাই তার ছিল। ছবির নাম ছিল পুত্রগণ পোষাওয়ালা। আচ্ছা, ওই ছবিতে আমার সুরে ভারতের নচিকেতা চক্রবর্তী গিয়েছে, নচিকেতা, তারপরে মনির খান গিয়েছে, মৃদুলা একজন 18-এর তারকাদের তারকা, ও গিয়েছে, আমি থিম সংগুলো আমি গিয়েছি। আচ্ছা, আমরা দেখেছি যে আমাদের দেশে যে কোনো সরকার ক্ষমতায় আসলে শিল্পীদের উপরে একটা চাপ পড়ে। শিল্পীরা তো কোনো দলের হওয়া উচিত। আমি কখনো আসলে কোনো দল করিনি, করবো না, ইচ্ছেও নেই। এই গাজী ভাই আমাকে খুব চাচ্ছিলেন জাসাসের মধ্যে কিছু একটা ভালো একটা পোস্ট দেওয়ার জন্য। তা আমি ওনাকে বলেছি যে আসলে আমি একটু ঘুমাতে পছন্দ করি, এই রাজনীতি করলে এটা ঘোরাঘুরি করতে হবে, সব জায়গায় যেতে হবে, এই জিনিসটা আমাকে মাফ করে দেন। একদম হাত জোর করে মাফ চেয়েছি। তো তবে আমি গেয়েছি, হ্যাঁ, জাসাসে তো একসময় হারমোনিয়াম বাজিয়েও গান গেয়েছি আমরা, যখন রাজীব ভাই ছিল আমাদের অভিনেতা, উনি যখন প্রেসিডেন্ট। এই যে জাসাসে গান গিয়েছেন, সেজন্য কি পরবর্তী সরকার? না, আমার সমস্যা হয়নি, কখনো সমস্যা হয়নি। আমি আবার আমাদের খালেদা জিয়ার সফর সঙ্গে ছিলাম। শিল্পীরা সেটা মায়ানমারে, শিল্পী সম্পদ। হ্যাঁ, যে সরকার ওনারাও দেখেছে আমাকে, আওয়ামী লীগের ওরাও ডেকেছে, আমি গান গেয়েছি। এখন এরশাদ আমার গান পছন্দ করতেন, আবার আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আমি খুব ভক্ত ছিলাম, সেও আমার গান পছন্দ করতো। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি না, শিল্পীর রাজনীতি তার শিল্প, তার গান। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার টেলিভিশনের যে সুযোগটা হয়েছিল, তখন তো একটাই টেলিভিশন, সুযোগ পাওয়া মানে টাফ, ইউনো। কারি হাবিবুল্লাহ বেলালি ভাই, বেলালি ভাই হজের মাঠে, ধর্মমন্ত্রী ছিল কাইকুবাদ ভাই। তো এমবিসিতে ওই 88-এ বন্যা দুর্গত সাহায্যে গান গেয়েছিলাম আমি। তো সেই সূত্রে আমাকে মোয়াজ্জেম আলী সাহেব কনসুলেট জেনারেল ছিলেন, উনি চাকরি দিয়েছিলেন। সেক্ষেত্রে হজের মাঠে সবার সঙ্গে আমার দেখা, ভিআইপিদের সঙ্গে আর কি হজটা করেছিলাম আমি 88-এ। তখনই আমাকে বললো যে হাবিবুল্লাহ বেলালি ভাই বললো যে ও ভালো গাইতে পারে, তখন একটা অ্যারাবিক গান শুনিয়ে দিলাম,
হ্যাঁ তাই নাকি? সে মনে আছে সে গান? হ্যাঁ, মুনা ইয়া মুনা ইয়া হালওয়া ইয়া মুনা, মুনা ইয়া মুনা ইয়া শতরা ইয়া মুনা। এই গানটা কিন্তু অন্তরঙ্গ ম্যাগাজিন অনুষ্ঠানে, আচ্ছা, এই যে রায়হান গফুর ভাই, রায়হান গফুরের যে অন্তরঙ্গ, লুৎফর রহমান তালুকদার প্রডিউসার, তখন বেলালি ভাই আমাকে এটাতে সুযোগ করে দেন, প্রথম টেলিভিশনে। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। তখন এটা একটা কিন্তু শামসুদ্দৌলা তালুকদার ইতিহাস, না লুৎফর রহমান তালুকদার ছিল, লুৎফর তালুকদার আরেকজন ছিল। অন্তরঙ্গ ম্যাগাজিন, অন্তরঙ্গ ম্যাগাজিন ওটা তো শামসুদ্দৌলা তালুকদার করতো না, লুৎফর রহমান তালুকদার করতো। হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে একটা, হ্যাঁ লুৎফর ভাই। আর আমার প্রোগ্রামটা করতে হলো শামসুদ্দৌলা তালুকদার। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ওটা তো করছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, চাও পাতে তো অনেক গান করেছেন আপনি, অসংখ্য গান। এটা ছিল না তারুণ্য নাকি? তারুণ্য ছিল, তারুণ্য তো আপনার সাক্ষাৎকার গেছে অনেকবার। সেটাও আমরা এই আর কি, এটা ইতিহাস, এগুলি এই ইন্টারভিউতে বললাম, জানলো যে কিভাবে। না, রবি চৌধুরী তো একদিনে হয়নি, অনেক পরিশ্রম, চড়াই উত্তর। আচ্ছা, যখন আপনারা বাংলা গান নিয়ে দেশের বাইরে যান, সেখানকার দর্শক শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন? অনেক ভালো। আমার জীবনে যত শো করেছি আমি, সত্যি মানে প্রতিটা শো সাকসেসফুল। আমার নিজেরই একটা দেশের গান আছে, যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, সে দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এটা একটু শুনতে চাই। যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা, সে দেশ ছেড়ে মাগো কোথাও যাব না। পুরোটা গাবো না। না, দুর্দান্ত। এই এক দুটো লাইনই তো খুবই চিরায়ত লাইন। আমার লেখা, আমার সুরটা অসাধারণ, অসাধারণ সুর এবং কথা। যে দেশেতে রবীন্দ্রনাথ, কবি নজরুল, হাসুন লালনের গানে মন করে আকুল, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে ঠিকানা, এ দেশ ছেড়ে মাগো কোথাও যাব না। যার তো কোনো উপায় নেই। আমাদের এই উপায় আছে, আমরা যেতে পারি, কিন্তু আমরা যাব না। আমার এখন ভ্যালিড ভিসা আছে লন্ডনের, আমেরিকার, যে কোনো সময় আমি যেতে পারি, বাট আমি যাব না। যেতে পারি কিন্তু কেন যাব? হ্যাঁ, এখানে বেরোলেই সালাম পাই, আমেরিকাতে সালাম পাই, বাঙালিরা দেয়, কিন্তু ওরা তো আর চিনে না। ফরেনাররা তো ওরা চেনে না। পরিচয় করে দিলে তখন বুঝে বলে সিঙ্গার, তখন ওরা সিঙ্গার এবং কোনো গান টান শুনলে নিশ্চয়ই তারা সম্মান করবে, ওরা সম্মান করে গুণীদের। আমাদের দেশে গুণীদের সম্মান কমে গেছে, আগের মতো নেই। আপনি জীবনে গান গেয়ে ধরুন মঞ্চে গান করছেন, কোনো তরুণী এসে ফুলের মালা পরিয়ে দিচ্ছে, ভালোবাসা নিবেদন করছে। ইটালিতে মিলানোতে একটা শোতে গিয়েছিলাম আমি, অ্যারেঞ্জার ছিলেন স্বপন ভাই, ওই এলাকায় অনেকে ছিল। আমি গান করতে করতে একটা গান ছিল আমার, তুমি দুঃখ পাও তুমি কষ্ট পাও এই আমি চাই, সবাই ডান্স করছিল। হুট করে একটা মেয়ে স্টেজে চলে আসলো, এসে আমি ভেবেছিলাম পুরো গান রিকোয়েস্ট করতে এসেছি, চুমা দিয়ে দিল গালের মধ্যে। ফ্যান্টাস্টিক। এবং মেয়েটা, আমি খবর নিলাম যে কি এরকম ক্রেজি কেন, মানে বলে যে 6 মাস আগে দেশ থেকে এসছে, আপনার খুব ফ্যান, এই গানটা শুনে গেছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমার এখনো মনে আছে। দেশে পারে না বিদেশ গিয়ে, হ্যাঁ সবাই এখনো মনে আছে। এই মেয়েটা হয়তো শুনছে, এটা ইন্টারভিউ শুনতে। জীবনের প্রথম প্রেম কি গানের মাধ্যমেই? প্রেম, হ্যাঁ, স্কুলে যখন আমি গান করতাম তখন তো মেয়েরা পছন্দ করতো, ক্লাস 9-এর মেয়েরা আমাকে চিঠি লিখতো, তখন তো চিঠির ব্যাপার ছিল। এখন কি করে? এখন সবাই একটু সেলফি তুলতে চায়, SMS দেন, SMS দেখা করতে চাই, হাই, এই আর কি, একটু সুরসুরি দেয়, হাই, থ্যাংক ইউ। কেন ওদের জন্যই তো আমি রবি চৌধুরী, ভক্তদেরকে নেই। গান গিয়ে রবি একটা শিল্পী মানে কি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সারা জীবন? এখন পারে, আমি তো করছি। আমার জীবনে যা করেছি আমি গান দিয়ে। এবং একটা সময় এক সময় তো আংটি বিক্রি করে অ্যালবাম করতে হয়েছে। খালিদ হাসান মিলু ভাই আমাকে বললো, আমার বন্ধু কাজিন ছিল, সে চল আংটি বিক্রি কর, 1 ভরির উপরে ছিল, মৌচাক মার্কেটে গিয়ে আংটিটা বিক্রি করলাম, গান করলাম। এই গান ওই যে বেদনা সবটুকু যে করলাম, ওটা করার পর ওটা পছন্দ করেই তারপর বাকি গানগুলো করা হলো। তো তখন পয়সা ছিল না, ওটা যখন হিট হয়ে গেল তখন টাকার বান্ডিল আসতেছে, বস্তা নিয়ে ঘুরতেছে পার্টিরা, ভাই আমাদের অ্যালবাম দেন, আমাদের সাথে 2 বছরের চুক্তি, এই গাড়ি দিচ্ছি, কই প্লট দিচ্ছি, ভাই গুলশানে ফ্ল্যাট কিনেন। তখন কিনি নাই অবশ্য, প্লট এটা দিয়েছিল আমাকে রাতাবনগরের সাউন্ডটেক। সবচেয়ে প্রিয় খাবার কি?
খাবারের ব্যাপারে আমি বাংলা খাবার আমরা যেহেতু আমি একটু ভর্তা টাইপের একটু শাক সবজি ভেজিটেবল, তারপর চিডংয়ের সামুদ্রিক ফিশ, মাছ, লুট্টা ফিশ, কুড়াল টুড়াল এইসব আমি পছন্দ করি। আর দেশি মুরগি ভালো লাগে। রং কোনটা পছন্দ? রং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অনেকে কিন্তু ব্ল্যাককে শোকের চিহ্ন মনে করে, অনেকে পড়তে চায় না, তাই না? পড়ি, আমার কালার নিয়ে কোনো ব্যাপার। সবচেয়ে প্রিয় মানুষ কি? সন্তান। প্রিয় মানুষ সন্তান তো আছেই, আমার বাবা। বাবা মা বেঁচে আছেন? হ্যাঁ, মা আছেন, বাবা নেই। আপনার মা কি দেখেন যে আমার ছেলে এত নাম করেছে? বাবা দেখেছিলেন? উনি নিজেই না, বাবা দেখে যেতে পারেননি, মা সব জায়গায়, মাকে খুব সবাই সম্মান করে। আচ্ছা, উনি খুব খুশি। খুশি না? কি বলে রবি চৌধুরীর মা? আমি, হ্যাঁ সেই মা ফ্যাসিলিটি পায়। হ্যাঁ, আমার মা নেই, তিনি ওরকম বলতেন, রেজাউদ্দিন স্টিলেনের মা। এই হলো তার সামনে, কিচ্ছু চায় না কিন্তু আর। না না, ঠিক না রবি? আর কিছুই চায় না। মা বেঁচে আছে, এটাই বিরাট ব্যাপার আসলে। মারা তো মায়ের তুলনা মা। যদি ভবিষ্যতে রাজনীতি করতে বলা হয়, করবেন? যে আপনি মন্ত্রী হন? আমি তো মন্ত্রী হয়ে বসে আছি আরো 3 যুগ আগে। মানুষের মন্ত্রী? ইয়েস, মানুষ পরিচিতির জন্য, ক্ষমতার জন্য করে তো। একটা মন্ত্রী যা করবে সেটা তো আমি করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি যেখানেই যাচ্ছি, যে সেক্টরে যাচ্ছি, একটা চেয়ার পাচ্ছি, আমার কাজ হয়ে যাচ্ছে। অনেককে আমি হেল্প করি, কাজ করে দিই, নিশ্চয়ই। কোনো পয়সা নিই না। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ফোন করে দিই থানায়, ওসি সাহেব একটু ছেড়ে দেন, আমি রবি চৌধুরী বলছি, আর কি সম্মান দেয়। আমি গেলে ওসি সাহেব বলছে আপনি আগেই বলবেন আসার আগে, আমাকে প্রোটোকল দেয়। এটা মিনিস্টার হয়ে বসে আছে বহু আগেই, রাজনীতি করার কোনো দরকার নেই এইসব। আমি যদি রাজনীতি করতাম, এমপি থাকতাম, অফারও এসেছিল, আমার বাড়ি জ্বালিয়ে দিত, এটা তো আমার কষ্টের টাকা, এটা তো আমি রাজনীতি করে ইনকাম করিনি, গান গেয়ে ইনকাম করেছি। একদম। রাজনীতিটা করবো কেন? ভাববে যে এটা মনে হয় মালটা কামিয়েছে ওখান থেকে, রাজনীতি করলো ওখান থেকে। ভাই আচ্ছা, এই যে একটা গণবিপ্লব হলো, জনগণের, ছাত্র জনতার আন্দোলন, আই অ্যাপ্রিসিয়েট। আচ্ছা, বেশি বাড়াবাড়ি একদম ভালো না, বেড়ে যাওয়া ভালো না। হ্যাঁ, আমি অ্যাপ্রিসিয়েট করেছি ওদেরকে। আপনি কিরকম বাংলাদেশ দেখতে চান রবি? আমি দেখতে চাই যে এই যে আমরা নিজেরাও ভুল করি মাঝে মাঝে, এই যে একটা টিস্যু নিয়ে রাস্তায় ফেলবো না, আমরাও ফেলে দিই মাঝে মাঝে। আমি ফেলে দিই, মানে কিন্তু আবার অপরাধ বোধ কাজ করে ভিতরে। একটা পানি খেয়ে মামের বোতলটা ফেলে দিচ্ছি, ওটা যদি আমি একটা ডাস্টবিনে ফেলি, এটা বলো সুন্দর, পরিচ্ছন্ন থাকবে আমার দেশটা, সন্ত্রাসমুক্ত, এটা আমরা একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো, পরিবেশ। রবি, আমরা একটু ব্রেকে যাই, ফিরে আসছি আবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প, যাচ্ছে বিরতিতে। আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছি বিরতির পর, যাচ্ছে আবারও রবি চৌধুরীর কাছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে ঢাকা শহরের যানজট, পলিউশন, একজন শিল্পী হিসাবে এর বিরুদ্ধে সচেতনতা গড়বার জন্য কি গান করার দরকার? চলার অযোগ্য কিছু বাস, এই যে আমাদের গাড়িতে আমাদের ভয়ে থাকি, যে আসলে অনেক ভয় থাকতে হয়, এটা লাগিয়ে দিলে তো আমার শেষ। আমার কাছে অবাক লাগে, তোমরা সাইড করে প্যাসেঞ্জার নাও, মাঝে মাঝে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায়, ওই মানে মাঝখান থেকে প্যাসেঞ্জার ওঠাচ্ছে নামাচ্ছে। আরে বেটা, এই শিক্ষাটা ওদের দেওয়া উচিত। আমাদের এই যে মামাতে মারা গেল, মামাতে টোল দেওয়ার সময় এই যে একটা গাড়ি দাঁড়ালো, ওরা তো জানতো না যে ওরা মারা যাবে একটু আগে। এটা আমার মনে হয় হেল্পার ছিল, ও গাড়িটা যে চালাচ্ছিল তাকে ধরে, আমার মনে হয় ও উইদাউট লাইসেন্স 20 বছরের গাড়ি চালায়। এগুলো তো আমাদের ঠিক, মানুষ বাঁচবে কি করে তাহলে? আমাদের সচেতন হতে হবে। আমরা যে সংস্কারের কথা বলছি, রাষ্ট্রের সব জায়গায় সংস্কার দরকার, সবচেয়ে সংস্কার বড় দরকার আমাদের মানসিকতা। হ্যাঁ, ছেলেরা সমন্বয়টা করেছিল মাঝখানে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করেছি। চিটংয়ে আমি তখন ওই যে আন্দোলন যখন চলছিল, তখন আমার মা হসপিটালে, যেখানে আমি ঢাকায় আসতে পারিনি, তখন আমার গাড়ি বারবার চেক করছিল। তো আমাকে চেনার পর, তো এটা কি, এটা কাগজে কি যেন লিখে দিল, বলে এটা দেখাবেন, আপনাকে চেক করবে না। আমি বলি না, চেক করো, সমস্যা নেই, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এই যে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের নথি গায়েব হয়ে যাচ্ছে, ওখানে আগুন লাগছে, এইটা হচ্ছে সেইটা হচ্ছে, টেলিভিশনের নথিগুলো সব জ্বালিয়ে দিয়েছে না। এই যে আমাদের বিপর্যয়গুলো আমরা নিজেরাই পরিণত হচ্ছে, দেশটা যে কোন দিকে যাবে আসলে বুঝতে পারছি না। শিল্পীদের কাজ কি তাহলে? গান গাওয়া ছাড়া, মানুষকে বোঝানো ছাড়া আর কোনো কাজ নেই। আমরা সে বোঝাতেই পারি, হ্যাঁ, মানে আগে মনের যে সংস্কার, সেটা যদি না হয়, হ্যাঁ, তাহলে আজকে মনটাকে সুন্দর করতে হবে। হ্যাঁ, চেহারা দেখিয়ে বলা মানুষ যাচাই কর, যার দিল ভালো, মন ভালো, চেহারা সুন্দর। আচ্ছা রবি, এই যে মানুষগুলো, অনেক অসহায় মানুষ আছে গ্রামগঞ্জে, বিভিন্ন জায়গায়, এই অসহায় মানুষগুলোর কথা এই জিনিসটা আমি করি। আমি এলাকায় মসজিদ করেছি, এতিমখানাতে অনেক মসজিদের ছাদও দিয়েছি আমি,
তারপরে এতিমখানাগুলোতে, হ্যাঁ, আমার একটা মৌলবি আছে, ও সব টেক কেয়ার করে, যে ওই এতিমখানা একটু খাওয়াই দাও আজকে, আমার যেমন মন চায়। আর কারো বিয়ে হচ্ছে না, হ্যাঁ, আমি না পারলেও কারো কাছ থেকে নিয়ে ওদেরকে হেল্প করি। ওর রাস্তাটা আমি প্রথম গাড়ি কেনার পর আমার এলাকায়, তারপর রাস্তাটা খারাপ ছিল, তখন জিল্লুর রহমান এলজিএডি মিনিস্ট্রি ছিলেন উনি। তো তার এলাকায় ভৈরবে আমি কলেজে গান করতে গিয়েছিলাম। তো আমার বন্ধু বললো যে আরিফুল্লাহ চৌধুরী বললো, তোর সাথে তো পরিচয় আছে, তুই গেলে হয়ে যাবে। গেলাম সাথে সাথে, বাবা কেন আসছো? আমি যে উনি খুব ভদ্র ছিলেন, জেন্টেল। আমি বললাম যে একটা গাড়ি কিনেছি, গাড়িটা বাড়ি পর্যন্ত যেতে পারে না। সাথে সাথে এই রোডটা এখন এবারও সংস্কার হলো। হ্যাঁ, না, এটার নাম হবে শিল্পীর জন্য, ওই রাস্তাটার নাম তো রবি চৌধুরীর সড়ক হওয়া উচিত। এটা দরকার নেই, এটা আমি চাই না। আবার তারপর বিদ্যুৎ নিয়েছি আমি, আমার বাড়ি পর্যন্ত সব গেছে, পরে সব ছড়িয়ে গেছে সব জায়গায়। এলাকার লোকজন বলছে যে রবিটা নিয়ে এসছে, জানে। হ্যাঁ, আমার মার্কেটের বাড়ি যেখানে আছে ওই পর্যন্তই রাস্তাটা গেছে, ওটা বুঝছে সবাই। আবার বিদ্যুৎ যেটা, ওটাও ওই পর্যন্ত, ওখান থেকে পরে আবার সব জায়গায়। আচ্ছা, ভবিষ্যৎ স্বপ্ন কি রবির? স্বপ্ন ভালো কিছু গান গেয়ে যেতে চাই আমি, আর কিছু কোনো স্বপ্ন নেই। আর সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরাও রবির কণ্ঠে একটা খুব সুন্দর গান, যেটা রবি খুব পছন্দ করে, মাঝে মাঝে নিজে একা একা গায়, ওই গানটা শুনতে শুনতে। এই গানটা, হ্যাঁ, এই গানটা হচ্ছে আমাদের, ও আর টিভিতে আছে, ও যখন ক্লাস 9-এ পড়তো, নূর হোসেন হীরা। এই গানটা প্রথম মিউজিক ভিডিও হিসেবে যায় আমাদের প্রিয় হানিফ সংগীতের ইত্যাদিতে। এই গানটা বেশ জনপ্রিয়, এটা শিল্পীদের গান আর কি বেসিক্যালি। আচ্ছা, হৃদয়টা শূন্য করে চলে গেছো বহু দূরে, ভুলতে পারি না তাই তোমাকে, খুব বেশি মনে পড়ে তোমাকে, ভুল করে মনে পড়ে তোমাকে। অসাধারণ। আসলে তো মনে পড়ে, ভুল করে পড়ে না, আমরা বলি ভুল করে পড়ে। বুশের সুর এবং আমাদের হীরা, নূর হোসেন হীরার লেখা। তো সবচেয়ে বেশি কাকে মনে পড়ে? বাবাকে। তিনি বেহেশতবাসী হন আমরা চাই। যদি আপনাকে বলা হয় যে অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দেওয়া হবে, আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় থাকেন কিংবা ইউরোপের কোনো দেশে থাকেন, যাবেন? নো, যাবেন না। আই লাভ বাংলাদেশ। লাভ বাংলাদেশ। যেতে পারি চট্টগ্রামে। ঠিক আছে, নারীর টানে ওই পর্যন্তই যেতে হবে, মোল্লারদর মসজিদ পর্যন্ত, বেশি নয়, চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে। প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম রবি চৌধুরীকে। ও বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের বাইরে কোথাও যাবে না, যদি যেতে পারে তো চট্টগ্রাম পর্যন্ত। এটাই হচ্ছে ওর দৌড়। এটাই হচ্ছে বাংলাদেশের একজন মানুষের ভালোবাসার যে কথাও বলেছে, যে মন্ত্রিত্ব অনেক আগেই পেয়ে গেছে, যেখানে যায় সেখানে ওই মানুষকে ভালোবাসে। একজন মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে তার কিছু নেই। তো আমি শেষ করছি অক্ষরের গল্প অনুষ্ঠান, আমি শেষ করছি RTV আয়োজিত এই অনুষ্ঠানে আমরা অনেক মানুষকে পাই, আজকে রবি চৌধুরীকে পাই, আমরা খুব ধন্য। তো রবি চৌধুরী কি বলেন দর্শকদের উদ্দেশ্যে সেটা শুনবো, শুনতে শুনতে শেষ করছি। আমি একটা কথাই সবসময় বলি, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, সূত্র বাড়াবেন। লাভ ইউ অল।